প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রানী। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব ব্যাংকিং খাত নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট কলামিস্ট এবং ব্যাংকার জনাব ফারুক মঈনুদ্দিন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। জনাব ফারুক মঈনুদ্দিন, আসলে ব্যাংকিং সেক্টরে আমরা বেশ কিছুদিন ধরেই একটু বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। খুব বেশি মানে স্মুথলি এগিয়ে যাচ্ছে না। বিশেষ করে লাস্ট আপনার 9টা ব্যাংকের মূলধন ঘাটতি হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতি আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন? আমাদের অর্থনীতিতে কী ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে আপনার মনে হয়? মূলধন ঘাটতির বিষয়টা একটু আমি মনে করি একটু এক্সপ্লেন করা উচিত দর্শকদের উদ্দেশ্যে। এটা নিয়ম হচ্ছে যে কোনো ব্যাংকের মূলধন যেটা এলিজিবল ক্যাপিটাল কিংবা ক্যাপিটাল এডিকুয়েসি যেটাকে বলে, সেটা হয়তো 400 কোটি টাকা, অথবা তার রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10%, হুইচ এভার ইজ হায়ার, এটাই রাখতে হবে। তার মানে যদি কোনো রিস্ক ওয়েটেড অ্যাসেট না থাকে কিংবা 400 কোটি টাকার চাইতে কম যদি রিস্ক ওয়েটেড অ্যাসেট হয়, সেটা হচ্ছে 400 কোটি টাকা রাখতে হবে। আর যদি 400 কোটি টাকার চেয়ে বেশি যদি রিস্ক ওয়েটেড অ্যাসেট হয়, তাহলে তার 10%। তো রিস্ক ওয়েটেড অ্যাসেটটা মানে বুঝতে পারছেন যে আমি একটু খুলিয়ে বলা দরকার। একটা আপনার যে 10%-এর একটা ইয়ে থাকতে হয় এরকম রিস্ক ওয়েটেড একটা ব্যাংকের যতগুলো যা যা অ্যাসেট আছে, এগুলোতে রিস্ক ওয়েটেজ দিয়ে এগুলোকে ইয়ে করা হয়, ক্লাসিফাই করা হয় কোন রিস্ক কোনটার উপরে কীরকম রিস্ক ধরা হবে। হ্যাঁ, তো সুতরাং যেমন মনে করেন একটা খুব ভালো কোম্পানিকে যদি আমরা লোন দিই, খুব ভালো কোম্পানি যার ট্রিপল রেটিং আছে, ওগুলো কিন্তু ওখানে রিস্ক ওয়েট কম, সুতরাং ওখানে আমাদেরকে প্রভিশন কম রাখতে হয়। আবার যদি কোনো খারাপ কোম্পানিকে লোন দেয় যার রেটিংটা খারাপ আসে, সেখানে 150% রাখতে হবে ক্যাপিটাল। তো সুতরাং এইভাবে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন যে অ্যাসেট যেগুলো আছে, এগুলোকে বিভিন্নভাবে রিস্ক ওয়েট দিয়ে ক্লাসিফাই করে তার উপরে একটা 10% ক্যালকুলেশন করা হয় যে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট এত, তার 10% রাখতে হবে ইফ ইট ইজ মোর দেন 400 crore টাকা, অথবা মিনিমাম 400 কোটি টাকা। সরকারি ব্যাংকগুলোর কথা যেটা বললেন, সেটা হচ্ছে 9টা সরকারি ব্যাংকে, দুটো বেসরকারি ব্যাংকও আছে। আচ্ছা, টোটাল 9টা। এদের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের পরিমাণ হচ্ছে 1,42,000 কোটি টাকার মতন। তাহলে যদি 10% রাখতে হয়, 14,000 সামথিং রাখতে হবে, তাই না? কোটি টাকা, 14,000 কোটি টাকা। তো এই ক্যাপিটাল ওইসব সরকারি ব্যাংকগুলোর নেই। এখন ক্যাপিটাল ঘাটতির অনেকগুলো কারণ হয়। একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যদি ব্যাড লোন হয়, যেটাকে আমরা ব্যাংকিং ভাষায় ক্লাসিফাইড লোন বলি, শ্রেণীকৃত লোন, শ্রেণীকৃত ঋণ বলা হয় যেটাকে। এই ক্লাসিফাইড লোন হওয়ার কারণে কিন্তু আপনার ক্যাপিটালের রিকোয়ারমেন্টটা অনেক বেড়ে যায়, বিকজ এগুলো সব ঝুঁকি, মানে হাইলি রিস্ক ওয়েটেড অ্যাসেট এগুলো। কারণ আমার এই টাকাটা ফেরত আসবে কিনা জানি না, সুতরাং আমাকে একদিকে প্রভিশন রাখতে হয়, তার উপরে 100% প্রভিশন রাখতে হয় অফ দ্য ব্যাড লোন, নেট অফ দ্য ইন্টারেস্ট সাসপেন্স এটসেট্রা, আর তার এগেনস্টে আবার ক্যাপিটাল রাখতে হয়। সুতরাং ব্যাঙ্কগুলো কিন্তু দুটো দিক থেকেই ব্যাঙ্কগুলোর উপরে প্রেশার পড়ে। একটা হচ্ছে প্রফিট থেকে সরিয়ে রাখতে হচ্ছে, দ্যাট প্রফিট ক্যানট বি এনজয়েড অর ক্যানট বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ ডিভিডেন্ড, অথবা তার ক্যাপিটাল রাখতে হবে, তার কী বলে এটাকে, ঝুঁকি ভিত্তিক, যত বেশি হাইলি রিস্ক হবে তত বেশি ক্যাপিটাল বেশি রাখতে হবে। দিস ইজ দ্য প্রবলেম। তো আমরা যেই ব্যাংকগুলোর এর মধ্যে রয়েছে, তার মধ্যে বেসিক ব্যাংকের একটা দেখলাম যে সরকার বন্ড সুবিধা দিয়ে চেষ্টা করছে যে তারা যাতে একটা মূলধন ঘাটতি থেকে বের হয়ে আসতে পারে। তো এই বন্ড সুবিধাটা আসলে অর্থনীতির জন্য কেমন প্রভাব পড়তে পারে, কিংবা এর মাধ্যমে কি সম্ভব কিনা যে এই ব্যাংকটিকে আবারও ফিরিয়ে আনা, লাভজনক পর্যায়ে ফিরিয়ে আনাটা? দেখেন, বেসিক ব্যাংক যদিও একটি সরকারি ব্যাংক, কিন্তু বেসিক ব্যাংক কমপ্লিট ডিফারেন্ট টাইপ ব্যাংক ছিল। সরকারি ব্যাংকের মধ্যে সব একটা খুব ভালো ব্যাংক ছিল, সেটি অর্থমন্ত্রী বলেছেন। এটার সাথে যদি আমরা অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে কিন্তু বেসিক ব্যাংক ইজ মাচ মোর সুপেরিয়ার ইন কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। আমরা সবাই জানি বেসিক ব্যাংকের আজকের এই দুর্দশার জন্য কী দায়ী, কিংবা কারা দায়ী, কিংবা কে দায়ী, আমরা সবাই জানি। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে কোনো কারণে যেই দায়ী হোক না কেন, ব্যাংকের বেশ কিছু অফিসার এবং এক্সিকিউটিভ ফেঁসে গেছেন এখানে। এটাও স্বীকার করার উপায় নেই। আমরা জানি বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের বিভিন্ন কালচারে যেটা দেখা যায়, সেটা হচ্ছে যারা
অনেক কিছু করতে বাধ্য করেন, তারা কিন্তু সামনে আসেন না। সুতরাং যারা সামনে থাকেন তারাই বলি হন। এনিওয়ে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু ফর আস টুডে। কিন্তু কথা হচ্ছে, সুতরাং বেসিক ব্যাংককে যদি গভর্নমেন্ট দাঁড় করানোর একটা সুযোগ দেয়, আমি মনে করি ওইটা ভবিষ্যতে এই ব্যাংকটির জন্য ভালো হবে। বিকজ আমি প্রথমেই বলেছি, বেসিক ব্যাংক আর 10টি অন্যান্য সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মতো না। বেসিক ব্যাংকের একটা স্ট্রং, তাদের ভেরি স্ট্রং ফুটিংস ছিল, তাদের ম্যান পাওয়ার কোয়ালিটি ভালো ছিল, তাদের গুড গভর্নেন্স ছিল, যে গুড গভর্নেন্সটা আলটিমেটলি রক্ষা করা যায়নি। কিন্তু বেসিক ব্যাংককে যদি সরকার দাঁড় করানোর জন্য যদি বন্ড সুবিধা দিয়ে তাদের ক্যাপিটাল এডিকুয়েসির বিষয়টা মিট আপ করতে পারে, আমি মনে করি দ্যাট উইল বি এ গুড ডিসিশন। যদি আপনি পক্ষান্তরে যদি সরকারি ব্যাংকগুলোর কথা বলেন, তার তুলনায় বেসিক ব্যাংকের ফিউচার ইজ মাচ বেটার সরকারের জন্য। এটা বন্ড সুবিধাটা কিভাবে পাচ্ছে বেসিক ব্যাংক আসলে? বেসিক ব্যাংকের যেটা আমি পত্রপত্রিকায় পড়ে, কিন্তু মূলত আমি নিউজ পেপার রিপোর্টে আমরা সবাই দেখেছি, নিউজ পেপার রিপোর্টিং অনেকটা বেশি ক্লিয়ার না। তবে আমার যেটা শুনেছি সেটা হচ্ছে, তারা শেয়ার ক্যাপিটালের বিনিময়ে এই ক্যাপিটালটা তারা নেবেন। এবং এটা আমরা প্রথমে ভেবেছিলাম এটা কনভার্টিবল বন্ড হবে। কনভার্টিবল বন্ড মানে একটা নির্দিষ্ট ম্যাচিউরিটির পরে গিয়ে ওইটাকে শেয়ারে পরিণত করা হয়, টাকাটা ফেরত দিতে হয় না। বন্ড মানেই তো এক ধরনের লোন, এটা নিশ্চয়ই আমি দর্শকদের জন্যই বলছি। সুতরাং এটাতে সুদ দিতে হয়, কিন্তু এখানে যেটা হচ্ছে দেখলাম যে এটা সুদবিহীন। অর্থাৎ যেহেতু সরকার বন্ডগুলো দেবে, বন্ড সুবিধাটা দেবে, সুতরাং সরকার কোনো সুদ নেবেন না এখান থেকে। এটার একটিমাত্র কারণ হচ্ছে, বেসিক ব্যাংকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ক্যাপিটাল এনাফ ক্যাপিটাল না থাকার ফলে তাদের অনেক কিছু বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যে। হ্যাঁ, এটা যেটা আমরা নিউজ পেপারে যেটা রিপোর্টিং দেখেছি তাতে খুব বেশি ক্লিয়ার ছিল না। পরে আমি যেটা একটু খোঁজখবর নিয়ে জানলাম, সেটা হচ্ছে যে তারা শেয়ার ক্যাপিটাল এগেনস্টে এটা পাবেন, এবং এটা রিডিমেবল হবে, নট কনভার্টেবল। কনভার্টেবল মানে হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ডের পর এটা শেয়ারে কনভার্ট করা হয়। এটা রিডিমেবল হবে, এবং তারা বলছেন যে তাদের আয়ের স্বাস্থ্য ইত্যাদি যদি একটু ভালো হয়, তাহলে তারা হয়তো আগেও এটা ফেরত দিতে পারেন, এটা তারা বলছেন। যদিও এটা হয়তো আলটিমেটলি যে পিরিয়ডের জন্য দেওয়া হচ্ছে সেই পিরিয়ডের উপরে রিডিম করা হবে। এবং তাদের আরেকটি কথা হচ্ছে, তারা বলছে তাদের তো আসলে ক্যাশের দরকার নেই, কিন্তু তাদের এখন ইমেজের জন্য, তাদের রেটিংয়ের জন্য তাদের ক্যাপিটাল এডুকেশনটা দরকার। বিকজ ফরেন ট্রেডে যখন বিদেশি ব্যাংকগুলোর সাথে কাউন্টার পার্টি থাকে, সেসব ব্যাংকে তো যদি ক্যাপিটাল এডুকেট না থাকে, তারা কিন্তু তাদের লেটার অফ ক্রেডিট এটসেট্রা অ্যাকসেপ্ট করে না। তখন তাদেরকে অন্য একটি থার্ড ব্যাংকের, অ্যাকসেপ্টেবল ব্যাংকের কনফার্মেশন নিতে হয়। তো সেক্ষেত্রে বেসিক ব্যাংক কিন্তু সুবিধা হারাচ্ছে, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের সুবিধাটা তারা খুব বেশি হারাচ্ছেন, যেটা ব্যাংকের খুব কোর ইনকাম। নন ফান্ডেড বিজনেসে যে ইনকাম থাকে তার রিস্ক কম, তার ফান্ড ইনভলভমেন্ট নেই, কিন্তু ফি ইনকামটা আসে। সুতরাং বেসিক ব্যাংকের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, লোকালি তো বটেই, ইন্টারন্যাশনালিও তাদের লেটার অফ ক্রেডিট এটসেট্রা অ্যাকসেপ্ট করা হচ্ছে না। সুতরাং এই বন্ড সুবিধাটা দিয়ে তারা হয়তো আশা করছেন যে তাদের ইনকাম রেশিওটা বাড়বে এবং ফিউচারে তাদের স্বাস্থ্যটা ভালো হবে। জি, সেটা আমরাও আশা করি। জনাব মিজানুর রহমান, আসলে আমরা আলোচনা করছিলাম যে ব্যাংকিং খাতের যে পরিস্থিতি, এখন 9টা ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে বেসিক ব্যাংকে কিছু সুবিধা দেওয়া হচ্ছে, বন্ড সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো এই ধরনের পরিস্থিতিতে আসলে অর্থনীতিতে কী ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে আপনার কি মনে হয়? দেখুন, বেসিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আর there are also মানে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস। যেহেতু বেসিক ব্যাংকের পরিশোধিত মূলধনের 100% মালিকানা গভর্নমেন্টের এখানে একটা অবলিগেশনস থেকেই যায় টু রিফাইন্যান্স ইট। বেসিক ব্যাংকের এই রিক্যাপিটালাইজেশন যেটা হচ্ছে ইন দি ফর্ম অফ বন্ড ফাইন্যান্সিং, এটার ব্যাকগ্রাউন্ড আমরা জানি। আমি আশা করি যে জনাব ফারুক মঈনুদ্দিন সাহেব উনি এটা হয়তো কভার করেছেন, যে বিগত 4-5 বছরে বেসিক ব্যাংকের ম্যাসিভ ব্যাড লোন সৃষ্টি হয়েছে এবং স্ক্যাম হয়েছে এখানে, এবং তার যে টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্স পোর্টফোলিও আছে
এর একটা বিরাট অংশই নন পারফর্মিং অ্যাসেট হিসাবে পরিগণিত হয়েছে, যে কারণে বেসিক ব্যাংকের ক্যাপিটাল এডিকুয়েসি নেই। সেটি আসলে তো আমরা ক্যাপিটাল আমরা এডিকুয়েসিটাকে সবাই জানি। ক্যাপিটাল এডিকুয়েসিতে শুধু শেয়ার হোল্ডার্স ইকুইটি না, বন্ডও চলে আসে। এই জন্যই বন্ড ইস্যুর মাধ্যমে ওই ক্যাপিটাল এডিকুয়েসির রিকোয়ারমেন্টটা ফুলফিল করা হচ্ছে। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকেও আপনি যেটা বলেছেন, আরও 10টি বা 11টি ব্যাংকের ক্ষেত্রে 9টি ব্যাংক total। এই ধরনের ক্যাপিটাল এডিকুয়েসির প্রবলেম সৃষ্টি হয়েছে। প্রাইভেট না, প্রাইভেট আমি আছে, আমি সরকারিও আমি বলছি private প্রাইভেট দুটো। কমার্শিয়াল ব্যাংকেও এটা আছে। 2টি প্রাইভেট ব্যাংকও আছে। দুইটা প্রাইভেট ব্যাংক আছে, বাকি সব সরকারি ব্যাংক। there are I think ex ante বলবো আমি, there are several more private commercial banks, তাদেরও ক্যাপিটাল এডিকুয়েসির প্রবলেম আছে বলে আমরা অনুমান করি, কারণ তাদের যে অ্যাসেট কোয়ালিটি ব্যালেন্স শিটে যেটা রিপ্রেজেন্ট করা হয় আর যেটা মানে সঠিক যে অ্যাসেট কোয়ালিটি, এখানে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকে অনেকগুলো রুলস রেগুলেশনস আছে যার বদৌলতে ব্যাংকগুলো তার লোন রিক্লাসিফিকেশন করার সুযোগ পায়, রিশিডিউলিং করার সুযোগ পায়, যে কারণে তার যে ক্যাপিটাল এডুকেশন সে রিপোর্ট করছে, রিপোর্টেড যেটা অ্যাকচুয়াল ইট মে বি দ্যার ইজ এ বিগ শর্টফল। ওই রিস্কটা কিন্তু আছেই, এবং এখন হয়তো 2টো বা 3টি, কিন্তু আমার কাছে মনে হয় যে দ্যার উইল বি এ টাইম মানে দিস নাম্বার ক্যান গো আপ। সো দিস ইজ এ ভেরি স্ট্রাকচারাল প্রবলেম অফ দিস কান্ট্রি ইন দি ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইন দি ব্যাঙ্কিং সিস্টেম। এর মানে হলো যে আমাদের এন্টায়ার ব্যাঙ্কিং খাতের, সেটা সরকারি এবং বেসরকারি খাতের প্রত্যেকটা ব্যাংকের গভর্নেন্সের সিরিয়াস প্রবলেম আছে। হোয়েন দে এক্সটেন্ড দি লোনস টু দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টু দি কর্পোরেট বিজনেসেস, দেয়ার আর সিরিয়াস মোরাল হ্যাজার্ড প্রবলেম। আমরা জানি যে বোর্ডে দ্যার ইজ মানে এটা দৌরত্ব আছে একটা। দৌরত্বটা কাদের? দৌরত্বটা হলো মানে কন্ট্রোলিং শেয়ার হোল্ডারদের, দৌরত্বটা হলো সামটাইমস ফ্যামিলি মেম্বারদের, সামটাইমস গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড ডাইরেক্টরদের। তারা ম্যানেজমেন্টের সাথে যোগ সাজস করে ব্যাড লোনকে সৃষ্টি করে অ্যাট দি ভেরি ইনিশিয়াল স্টেজ, মানে নোয়িংলি ইউ আর গিভিং এ লোন হুইচ উইল বি নন পারফর্মিং, যে কারণে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য রিফাইন্যান্সিং, বন্ড ফাইন্যান্সিং, মানে রাইট ইস্যু করা, নিউ আইপিও নিয়ে আসা অথবা নিউ শেয়ার ইস্যু করা, দিজ আর নট দি সলিউশনস। মানে আসলে ডিপোজিটরস আর অ্যাট রিস্ক। ডিপোজিটরদেরকে যদি আমি প্রোটেকশন দিতে চাই, শর্ট টার্ম সলিউশন হিসেবে কি এটিকে আমরা শর্ট ব্যবহার টার্ম করতে পারি সলিউশন কিনা? হিসাবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে গভর্নেন্স মেকানিজমে ব্যাপক পরিবর্তন আনা খুব জরুরি। এখানে ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষণের জন্য মানে গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারাও কিন্তু রেগুলেট করে লিস্টেড ব্যাংকগুলোকে। তাদের একত্রিত হয়ে চিন্তা করতে হবে যে হাউ টু এনশিওর ডিপোজিটার্স ইন্টারেস্ট। কারণ আমরা কিন্তু উই শুড নট ফরগেট, একটা ব্যাংকের পুরো অর্থায়নের 90% হলো ডিপোজিটার্স মানি। It is not the shareholders' money which is doing the banking business. It is depositors' money which becomes the core financial actually bloodline to do all the banking business. তো ডিপোজিটরদের কোনো সে থাকে না ইন দি ম্যানেজমেন্ট, ইন দি বোর্ড, যে কারণে ডিপোজিটর্স ইন্টারেস্ট আর অলওয়েজ নেগলেক্টেড। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আপনি বলেছেন। এই পরিস্থিতি থেকে কিভাবে ওভারকাম করা যায় খুব সংক্ষেপে? দেখুন, আমাদের ম্যানেজমেন্টের সাথে বোর্ডের ইন্ডিপেন্ডেন্স এস্টাবলিশ করাটা খুব জরুরি। আমরা বোর্ডের স্ট্রাকচারটা জানি, বোর্ডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের প্রপোর্শনটা বাড়ানো উচিত এবং ইন্ডিপেন্ডেন্সটাকে রিডিফাইন করা দরকার। কারণ ইন্ডিপেন্ডেন্সের এখন যে ডেফিনেশনটা আছে মানে ইট ইজ অফেন ডাইলিউটেড। আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আর অফেন নট ইন্ডিপেন্ডেন্ট, তারা বিভিন্নভাবে দে হ্যাভ লং টার্ম রিলেশনশিপ। আর একটা হলো যে অডিট কমিটির ফাংশনিংটাকে ইমপ্রুভ করতে হবে। অডিট কমিটির নিয়ম বাংলাদেশ সিকিউরিটি কমিশনের কর্পোরেট গভর্নেন্স রুলস 2012-এ বলা আছে অডিট কমিটির চেয়ারম্যান হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, দেয়ার শুড বি মেজরিটি মেম্বার্স ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস ইন দি অডিট কমিটি। এদের ফাংশনিংগুলোকে মানে এনফোর্স করাটা খুব জরুরি। বাংলাদেশে দিস গোজ আনএনফোর্সড। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিন্তু ওই ক্যাপাসিটি নাই টু এনশিওর দ্যাট কর্পোরেট গভর্নেন্স রুলসগুলোকে মানে এখানে এনফোর্স করা হচ্ছে, মনিটর করা হচ্ছে। সো আই থিঙ্ক দ্যাট মনিটরিং এবং অডিটিংটা খুব ওইটা এনফোর্সমেন্ট মানে এটা ইনএভিটেবল। তো আসলে 2016 সালটা একরকম ব্যাংকিং সেক্টরের জন্য মানে নানান রকম দুর্ঘটনা আমরা দেখেছি, বেশ কিছু ঘটনা, রিজার্ভ চুরি, এটিএম বুথের যে জালিয়াতি। তো আমরা এই বিষয়গুলো একটু সংক্ষেপে আমরা দেখে আসতে চাই যে কি ধরনের দুর্ঘটনা এই ব্যাংকিং সেক্টরে ঘটেছে। অর্থনীতিতে প্রথম ধাক্কা আসে ব্যাংকিং খাতে। ব্যাংকিং খাতে শনির দশা ছিল বছর জুড়েই। বছরের শুরুতেই মিডিয়ার সামনে ব্যাংকের নড়বড়ে অবস্থানের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। আমাদের সরকারি খাত বেশ কিছু ঝামেলার সৃষ্টি করেছে। আমাদের দুইটি ব্যাংক, সোনালী ব্যাংক যেখানে একটা
বড় ধরনের ডাকাতি হয়েছে। এই ডাকাতির অর্থ উদ্ধারের ব্যবস্থা নিতে না নিতেই ঘটে যায় আরেক ডাকাতি। এবার আরও আধুনিক ডাকাতির কবলে পড়ে ব্যাংকিং খাত। এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। প্রশ্ন ওঠে ব্যাংকিং খাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ব্যাংকিং খাতের নিরাপত্তা নিয়ে যখন কেন্দ্রীয় ব্যাংক নতুন করে ভাবতে শুরু করেছে, ঠিক তখনই ঘটে যায় দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা। ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে $10,10,00,000 ফিলিপাইন ও শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকে সরিয়ে নেওয়া হয়। ১ মাস পর এই ঘটনা মিডিয়ায় প্রকাশ পেলে শুরু হয় সমালোচনার ঝড়। I am very unhappy about the handling of the matter by Bangladesh Bank. আতিউর রহমানের পদত্যাগ এবং নতুন গভর্নর ফজলে কবিরের দায়িত্বভার গ্রহণের মাধ্যমে সমালোচনা কিছুটা হলেও স্থিমিত হয়। শুরু হয় রিজার্ভ ফেরত পাওয়া নিয়ে সরকারের দৌড়ঝাঁপ। কিন্তু বছর পেরিয়ে গেলেও শ্রীলঙ্কায় পাচার হওয়া $20 মিলিয়ন ফেরত পাওয়া গেলেও ফিলিপাইনের কাছ থেকে ফেরত পাওয়া যায়নি বেশিরভাগ অর্থই। আসলে বেশ ঘটনাবহুল ছিল 2016 সালটা। তো আপনার কাছে কি ফারুক মনির, আপনি কি বলবেন যে এই ধরনের দুর্ঘটনা আমাদের ব্যাংকিং খাতের যে নিরাপত্তা বলয় কি আরো বৃদ্ধি করা প্রয়োজন, নাকি কোনো ত্রুটি আসলে রয়েই গেছে? কিছু কিছু জিনিস কিন্তু আপনার কিছু জিনিস এগুলো কিন্তু ব্যাংকের অপারেশনাল রিস্কের মধ্যেই পড়ে। যেমন এটিএম এর যেটা ঘটনা ঘটে, যেটা পৃথিবীতে বিভিন্ন দেশে ঘটছে, অনেক জায়গায় হচ্ছে। কিন্তু আবার যেটা রিজার্ভ ব্যাংকের, আমাদের যে সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ হ্যাক হয়ে সুইফটের মাধ্যমে গেলো, এটা সম্পূর্ণ অস্বাভাবিক। এটা কিন্তু এটিএম ফরজারির মতন কিংবা এটিএম জালিয়াতির মতো নিত্য নৈমিত্তিক বিষয় নয়। সুতরাং এটা সবারই কল্পনার বাইরেই ছিল। এটা একেবারেই কল্পনার বাইরে, বিকজ পৃথিবীতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার সুইফটের মাধ্যমে এক দেশ থেকে অন্য, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর হচ্ছে প্রতিদিন, প্রতি সেকেন্ডে, তাই না? তাহলে যদি এটাই সম্ভব হতো, তাহলে বাংলাদেশে একমাত্র কেন ঘটলো সুইফটের মাধ্যমে? এটা পৃথিবীর আরও দেশে ঘটতে পারতো। সুতরাং এটা একেবারে অভাবিত একটা ঘটনা। এটা ইতিহাসের মধ্যে একটা বড় ঘটনা আমি বলবো, যেটা সুইফটের মাধ্যমে হয়েছে। বাকিগুলো আপনার এটিএমের কথা কি বললাম, কিংবা ঋণ জালিয়াতি যেগুলো হয়, সেগুলো অনেক বড় আকারে, যেটা আমরা যেটা প্রথমে আলাপ করছিলাম বেসিক ব্যাংকের কথা, কিংবা সোনালী ব্যাংকের আপনার সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, হ্যাঁ, এগুলো কিন্তু আবার এই জাতীয় ঘটনা ঘটে, কিন্তু ম্যাগনিচিউড যত বড়, এটা কিন্তু সেই গত কয়েক বছরের মধ্যে এই ম্যাগনিচিউডে কিন্তু হয়নি। সব ব্যাংকে কিছু না কিছু ঘটছেই। আপনার বিল জালিয়াতি হচ্ছে, যেটা হলমার্ক যেটা করেছে অনেক বড় আকারে করেছে। আমি লিখেও ছিলাম এটার উপরে, হাউ দি টোটাল মেকানিজম গোজ। কিন্তু এগুলো এতই বড় ছিল যে এগুলোকে সামাল দেওয়ার মতো অবস্থা, আপনি যে বেসিক ব্যাংকের অবস্থা বুঝতেই পারছেন, 4,000 কোটি টাকার উপরে চলে গেছে, যেই কোনো কারণে হোক, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। তো সুতরাং তবে 16তে বেশ কিছু বড় ঘটনা ঘটেছে। সারা পৃথিবীকে নাড়া দেওয়ার মতো ঘটনা হচ্ছে আমাদের রিজার্ভ চুরি। তো আসলে নিরাপত্তা বলে যেটি বলছিলাম, যে নিরাপত্তা বলয়টা কি আমাদের আরো বৃদ্ধি করা প্রয়োজন? না, এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের বেশ কিছু কড়া নিয়ম কানুন এসেছে। ডক্টর মিজান যেরকম বলছিলেন যে সেন্ট্রাল ব্যাংক ওভারসিইং এর আস্তে মাত্রাটা বাড়াচ্ছেন। আপনি জানেন গত কয়েক বছর ধরে সেন্ট্রাল ব্যাংকের যেটা নিয়ম আছে, ব্যাংকগুলো যে আজকে যে আমরা আজকে যে ইয়ার এন্ড ক্লোজ হলো, আমরা কিন্তু আগামী সপ্তাহে কিন্তু আমরা আমাদের বুক ক্লোজ করতে পারবো না। সেন্ট্রাল ব্যাংক এবং এক্সটার্নাল অডিটর মিলে ব্যাংকের টোটাল ক্লাসিফাইড লোন আমরা ঠিক ক্যালকুলেট করেছি কিনা এটা সার্টিফাই করলেই তবেই মাত্র আমাদের ব্যালেন্স শিটটা ওকে হবে। আচ্ছা, হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো কিন্তু নতুন এসেছে। কিংবা অডিট কমিটির চেয়ারম্যান যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে, এখন যদি ব্যাংক চায় সত্যিকার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রাখতে পারেন। আমরা দেখছি, আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আমার ব্যাংক, কিংবা আমি যে দু একটা জায়গায় বোর্ডে বসি, সেখানেও দেখতে পাচ্ছি গুড গভর্নেন্সগুলো এখানে চালু করার চেষ্টা আছে। রাইট। ডক্টর মিজানুর, আপনি কি বলবেন যে এইসব ঘটনায় আমরা দেখেছি যে যদি রিজার্ভ চুরির ঘটনাই ধরি, একটা তদন্ত প্রতিবেদন হয়েছে, সেটি আসলে প্রকাশ করার কথা ছিল, অর্থমন্ত্রীও বলেছেন যে এটা প্রকাশ করা হবে, বাংলাদেশ ব্যাংক থেকেও বলা হয়েছে প্রকাশ করা হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেটি দেখিনি। এক ধরনের মানুষের মধ্যে কিন্তু বিষয়টা পরিষ্কার না যে এটা কেন হলো, কিভাবে হলো, এটা কি জানাটা মানুষের অধিকার কিনা, আপনি কি মনে করেন? ডেফিনেটলি এটা একটা পাবলিক, সাধারণ মানুষের অধিকার আছে, এবং আমি মনে করি যে এটা ইট ইজ এ স্ক্যাম। এটা কিন্তু কোনো নিরাপত্তার ব্রিচ, আপনি কি বলবেন, ইট ইজ নট অ্যাক্সিডেন্ট, ইট ইজ এ স্ক্যাম, এবং এর সাথে বিভিন্ন সংশ্লিষ্টতা আছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, যেটা ফারুক মনিউদ্দিন ভাই বললেন, ইট ইজ আনপ্রেসিডেন্টেড ইন দি হিস্ট্রি অফ সেন্ট্রাল ব্যাংকিং। মানে এত বড়, আপনি কিন্তু উই শুড নট ফরগেট যে $100 মিলিয়ন চুরি হলেও ইট কুড বি $1 বিলিয়ন।
ইট কুড বি $1 বিলিয়ন, যতগুলো মেসেজ সৃষ্টি হয়েছিল, যদি নিউ ইয়র্ক ফেড যদি ওই বাকি মেসেজগুলো অনার Execute করতো করতো। তাহলে ইট কুড বি $1 বিলিয়ন। দ্যাট মিনস আমাদের ওইখানে যত রিজার্ভ ছিল এন্টার রিজার্ভ কুড বি মানে জাস্ট মানে ওয়াইপড আউট। তো তারপরও $100 মিলিয়ন চলে গিয়েছিল শ্রীলঙ্কাতে, $20 মিলিয়ন, ওইটার এক্সিকিউশনটা না হওয়াতে $80 মিলিয়ন আমাদের এখান থেকে চুরি হয়েছে। দিস ইজ অ্যান ইনসিডেন্ট, ইট ইজ এ স্ক্যাম। এবং এইটার আমরা উই শুড নট ফরগেট যে আমাদের তৎকালীন বাংলাদেশ ব্যাংকের যে প্রশাসন ছিল, দে ইভেন ডিড নট ডিসক্লোজ দিস হ্যাপেনিং ইন 1 মান্থ। আমরা মার্চের 6 তারিখে জানতে পারি, মানে আফটার 1 মান্থ, যে দিস স্ক্যাম হ্যাপেন দেয়ার। এবং এটা আমাদের কাছে সারপ্রাইজিং যে এরপরে একটা ডক্টর ফরাসুদ্দিন নেতৃত্বে একটা কমিটি হলো এবং উনি তদন্ত রিপোর্ট জমা দিলেন। উই ডু নট নো হোয়াট ইজ দি ইনসাইড অফ দি রিপোর্ট, কিন্তু আমার মনে হয় যে এই রিপোর্টের মানে তাৎক্ষণিক ডিসক্লোজার দ্যাট কুড বি ভেরি দ্যাট কুড প্রুভ ভেরি হেল্পফুল। এবং আমরা জানি যে আমরা খুব সংক্ষেপে, আমরা শেষ সময় চলে এসেছি। ফিলিপিন্সের সিনেটে কিন্তু এটার ডিটেইল রিভিউ হয়, হিয়ারিং হয়। আমরা কিন্তু ওইখান থেকে অনেক তথ্য পেয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আমরা কোনো তথ্য পাই। আসলে দুঃখজনক। আশা করি যে সরকার এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন এবং আমরা আসলে সত্য ঘটনাটা আমরা জানতে পারবো কি কারণে আসলে এরকম ঘটনা ঘটলো। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।